আসার পরেও সেটাও তো ছাত্রদলকে জিতাতে পারলো না। এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্রদের যে রায়, সেই রায় কিন্তু সেই ইশারা। আমি প্রথমটাকে হয়তো ভেবেছিলাম যে হঠাৎ করে আচমকা হয়ে গেছে, কিন্তু যখন পরপর এরকম 4 বার 5 বার হয়, একই ফল হয়, তখন কিন্তু আমি বলবো যে বিএনপি অথবা অন্য যারা ট্র্যাডিশনাল পলিটিক্স করছেন তাদের আরেকবার নিজেদের দিকে তাকানোর প্রয়োজন দেখা দিয়েছে। এবং সেখানে একটা মেয়েকে জিজ্ঞাসা করেছে যে তুমি কেন শিবিরকে ভোট দিয়েছো? সে বলছে কি জানেন, উত্তর শুনলে অবাক হয়ে যাবেন। সে বলেছে আমার মা বলেছে ওদেরকে ভোট দিও। মা কেন বলে? মা বলে এই কারণে, মা তার কন্যা সন্তানের নিরাপত্তা চায়। মা বুঝতে চেয়েছে যে কারা ছাত্র সংসদে আসলে তার কন্যাটা নিরাপদে থাকতে পারবে, সে মা বলেছে। প্রিয় দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ফল আমরা পেয়েছি এবং সেখানে দেখেছি যে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল, তাদের একটা ভূমিধস বিজয় হয়েছে। তারা 21টি আসনের মধ্যে 16টি পেয়েছে, তার মধ্যে ভিপি, জিএস, এজিএস আছে। এটাকে অবশ্যই আপনি একটা বড় বিজয় বলবেন, কিন্তু এটা কি হঠাৎ বিজয়? এটা কি আচমকা বিজয়? না, তা বলা যাবে না। বলা যাবে না এই কারণে যে এ ধরনের বিজয় এর আগে ডাকসুতে হয়েছে, জাহাঙ্গীরনগরে হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে। এগুলো কিন্তু হয়েছে, ধারাবাহিকভাবে হয়েছে। এখন অনেকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে কেন হয়েছে। আমি একটা কথা সামান্য আপনাকে বলি, ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরেন, যদি এগুলোতে ছাত্র দলের বিজয় হতো, তাহলে কি আপনি জিজ্ঞাসা করতেন যে কেন ছাত্রদল জিতলো? জিজ্ঞাসা করতেন না, কারণ আপনি ভাবতেন ওটাই স্বাভাবিক। কিন্তু যখন ছাত্র শিবির জিতে যায়, তখন আপনি অবাক হন, বিস্মিত হন এবং জিজ্ঞাসা করেন যে কেন জিতলো। আমার মনে আছে একটা ঘটনা, কাকতালীয় হতে পারে। আমি একটা কাজে, আমার একটা মানে একটা পারিবারিক কাজে আমি মাঝখানে রাজশাহীতে গিয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের একটা মেয়ের বিয়েতে আর কি। সে ওখানে যেতে আমি গেলাম, যাওয়ার পর দিন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম রাতে। তো থাকার পরদিন যেদিন রাকসু নির্বাচনটা হয়ে গেল, ওদিনই রাতে আমি গিয়ে ওখানে পৌঁছেছিলাম। পরের দিন সকালে আমি ওখানে পৌঁছেছিলাম। পৌঁছে ক্যাম্পাসের মধ্যে একটা ওদের যে রেস্টুরেন্টে সবাই তারা খায়, ওখানে ওপেন জায়গায়, সেখানে আমি সকালে নাস্তা করছিলাম। ওখানে বেশ কয়েকটা মিডিয়ার লোকজন ছিল, বিভিন্ন ঢাকার মিডিয়া। তাদের একজন আমাকে দেখে তারা চিনতে পারলো, যে কোনো কারণে হোক, চিনে আমার কাছে তারা গেল, যে জিজ্ঞাসা করলো আপনার কি মনে হয় এর রাকসুতে শিবিরের বিজয়টা কেন হয়েছে? তা আমি সরলভাবে বলেছিলাম যে স্টুডেন্টরা তাদেরকে ভোট দিয়েছে, তাই তারা জিতেছে। এটা পরে দেখলাম যে বিভিন্ন মিডিয়াতে অনেকে দেখলাম, এটা সামাজিক মাধ্যম অথবা অনেকেই দেখলাম এটা খুব শেয়ার করেছে এবং বলেছে আমি এটা বলেছি। হ্যাঁ, আমি এটা বলেছি। আমি কিন্তু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছি, সব জায়গায় বলেছি যে স্টুডেন্টরা ভোট দিয়েছে তাই জিতেছে। আপনি বরং প্রশ্ন করেন স্টুডেন্টরা কেন ভোট দিল, এবং এই প্রশ্ন করার জন্য আপনাকে বেশি দূর যাওয়ার দরকার নাই। আপনার ঘরেই একটা স্টুডেন্ট আছে, হয়তো বা সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, হয়তো জাহাঙ্গীরনগরে পড়ে না, জগন্নাথে পড়ে না, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে না, চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ে না, হয়তো এখানে কোনোটাতেই পড়ে না, হয়তো সে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে, হতে পারে। কিন্তু তাকে জিজ্ঞাসা করেন, সে বলতে পারবে কেন ঘটনাটা ঘটেছে। এটা আসলে পার্টিকুলার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ঘটেনি, এটা একটা জেনারেশনের মধ্যে ঘটেছে, একটা প্রজন্মের মধ্যে ঘটেছে, একটা প্রজন্মের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। আমি আপনি টের পাইনি, এই জন্য আমি আপনি অবাক হচ্ছি, ওরা কিন্তু অবাক হয়নি। এটাই বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতা। এই বাস্তবতাকে যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে আপনি অবাক হবেন, বিস্মিত হবেন। আর যদি মেনে নিতে পারেন, তাহলে ভাববেন যে হ্যাঁ, এটাই স্বাভাবিক। এখন আমরা বরং আলোচনা করি যে কেন হলো। যারা এটাতে অবাক হন, তাদেরকে একটু উপলব্ধি দিতে চাই আমি। ভাই, আপনারা একটু চিন্তা করুন সোসাইটিতে কি ঘটছে এবং কেন ঘটছে। আমি কিন্তু এর ভালো মন্দ নিয়ে কথা বলছি না। আমি আবারও বলি,
আমি এখনো মনে করি আমাদের এই প্রজন্ম চায় বলেই এই রেজাল্ট আসছে। এবং যে কথাটা আমি শেষে বলবো সেটা আগে একটু বলে নেই, যে আগামী নির্বাচনেও আমাদের ভোটাররা যা চাইবে তাই ঘটবে। যদি সেখানে ম্যানিপুলেশন না হয়, যদি সেখানে ভোট ডাকাতি না হয়, যদি সেখানে নির্বাচনের নামে কোনো হঠকারী সিদ্ধান্ত কেউ না নেয়, তাই ঘটবে যা ভোটাররা চাইবে। এখন ভোটাররা কি চায় প্রথমত বলে নেই, এই যে স্টুডেন্টরা, এই যে ইয়াং প্রজন্ম, নতুন একটা প্রজন্ম, তারা যে ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়ে নির্বাচিত করছে, তারা কি জাতীয় নির্বাচনে ভোটার না? তারাও ভোটার। তারা যে পরিবারে থাকে সেই পরিবার ভোটার না? সেই পরিবারও ভোটার। আমি একটা অদ্ভুত একটা জিনিস দেখলাম, আমি আপনাদেরকে এটা একটু শেয়ার করতে চাই। একটা পত্রিকায় দেখলাম যে ওনারা বেশ কিছু লোকের সঙ্গে আলাপ করেছে, অনেক স্টুডেন্টের সঙ্গে আলাপ করেছে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো রেজাল্টের পর, এবং সেখানে একটা মেয়েকে জিজ্ঞাসা করেছে যে তুমি কেন শিবিরকে ভোট দিয়েছো। সে বলছে কি জানেন, উত্তর শুনলে অবাক হয়ে যাবেন। সে বলেছে আমার মা বলেছে ওদেরকে ভোট দিও। মা কেন বলে? মা বলে এই কারণে, মা তার কন্যা সন্তানের নিরাপত্তা চায়। মা বুঝতে চেয়েছে যে কারা ছাত্র সংসদে আসলে তার কন্যাটা নিরাপদে থাকতে পারবে। সে মা বলেছে। গ্রামাঞ্চলে, মফস্বলে মেয়েদের মধ্যে জামাতে ইসলামী অসম্ভব মানে অভাবিত তারা কাজ করেছে। এটা অন্য অন্য আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো চিন্তাও করতে পারবে না তারা কি পরিমাণ কাজ নারীদের মধ্যে করেছে। আমার মাঝে মাঝে খুব হতাশ লাগে এটা ভেবে যে আগামী নির্বাচনে এই নারীদের মধ্যে যারা এত কাজ করলো, যারা আগামী নির্বাচনে যারা নারীদের কাছ থেকে প্রচুর ভোট পাবে বলে আমি এখনো মনে করি, সেই জামাতে ইসলামের প্রার্থী তালিকায় নারী নাই। এটা আমাকে খুব আহত করে, হতাশ করে। কেন তারা এটা করছে? এটার কিন্তু আবার আফটার ইফেক্ট থাকতে পারে। এটা ওনারা ভালো বুঝবেন, ওনাদের হয়তো এটাই রাজনীতি, হয়তো এটাই বাংলাদেশের নারীরা চায় যে আমাদের উপর অন্য কেউ মাতব্বরি করবে, আমরা এটা মেনে নেব। আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু এটা আমাকে একটু হতাশই করে বলা যায়, একটু অবাক করে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের মধ্যে জামাতে ইসলাম অনেক কাজ করেছে এবং জামাতে ইসলাম তাদেরকে প্রভাবিত করতে অনেক ক্ষেত্রে পেরেছে। তার প্রভাব আমরা এখনই কিন্তু বিভিন্ন জায়গায় পেতে শুরু করেছি। ছাত্র সংসদে পড়ছে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েরা মাদের কথা শুনছে, জাতীয় নির্বাচনে শুনবে না? এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ব্যর্থতাটা কোথায়? কার ব্যর্থতা? অথবা সফলতাটা কোথায়? কেন সফলতা? এ নিয়ে অনেক ইকুয়েশন হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে কিন্তু আপনাকে কোনো না কোনো একটা কোচিং করতে হয়। আমাদের সমস্ত স্টুডেন্ট যারা যত লোক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা কোনো না কোনো একটা ইন্টারমিডিয়েট পাস করার পর কোনো না কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। এবং এই কোচিং সেন্টারে যারা টিচার এবং কোচিং সেন্টারে যারা চালায় মালিক, এদের মধ্যে শতকরা 80% মালিক হলো জামাত শিবির। এরা সবাই এই দুইটা পলিটিক্যাল পার্টির সঙ্গে সংশ্লিষ্ট। যখন গত 17 বছর আওয়ামী লীগ যখন জামাতকে নানাভাবে সব ধরনের সামাজিক, সব ধরনের পলিটিক্যাল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, তখন তারা এইদিকে মনোনিবেশ করেছিল। এবং এখানে পড়াতে যে একদিকে তারা ভর্তি জনতাকে প্রস্তুত করেছে, আরেকদিকে তারা ধর্মীয় শিক্ষা এবং ইসলামী ছাত্র শিবিরের যে শিক্ষা, সে আদর্শগুলো ধীরে ধীরে এদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এবং অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যারা নাকি মেধাবী কিন্তু দরিদ্র, তাদের কাছে তারা টাকা পয়সা পর্যন্ত নেয়নি, তাদের ফিস দিতে হয়নি, বিনা পয়সায় পড়িয়েছে। সেই কৃতজ্ঞতা বোধ এবং সেই শিক্ষা দুটো একত্র হয়ে কিন্তু একটা বিরাট জেনারেশনের একটা বড় অংশ কিন্তু ছাত্র শিবিরের প্রতি এক ধরনের সহানুভূতি তারা কিন্তু প্রদর্শন করছে। সেটারই একটা ফল আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে দেখছি। আমরা দেখেছি যে জামাতে ইসলামের সঙ্গে, জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের যে পলিটিক্স, তার সঙ্গে আমাদের ট্র্যাডিশনাল যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল, এদের একটা বেসিক পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো জামাতকে আপনি যত যাই বলে পছন্দ হোক বা না হোক, এটাই বাস্তবতা, জামাত শিবির তারা ওয়েলফেয়ার পলিটিক্স করে। উনি আসার পরেও
সেটাও তো ছাত্র দলকে জিতাতে পারলো না। এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্রদের যে রায়, সেই রায় কিন্তু সেই ইশারা। আমি প্রথমটাকে হয়তো ভেবেছিলাম যে হঠাৎ করে আচমকা হয়ে গেছে, কিন্তু যখন পরপর এরকম 4 বার 5 বার হয়, একই ফল হয়, তখন কিন্তু আমি বলবো যে বিএনপি অথবা অন্য যারা ট্র্যাডিশনাল পলিটিক্স করছেন, তাদের আরেকবার নিজেদের দিকে তাকানোর প্রয়োজন দেখা দিয়েছে।